স্বাগত ডেডলাইন ঢাকায়, আপনাদের সাথে আছি গোলাম কিবরিয়া। ঈদের ছবি কেমন চলছে, বিনোদনের জন্য কতটা হলে যাচ্ছেন সিনেমা প্রেমীরা, পুরোপুরি জানতে হলে আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। তবে দর্শকদের প্রতিক্রিয়া, ছবি দেখতে আসা দর্শকের সংখ্যা এবং কতগুলো হলে ছবি মুক্তি পেল, এসব বিষয় বিশ্লেষণ করেও ব্যবসা সফল সিনেমার একটি আগাম ধারণা পাওয়া যায়। আবার ঈদের কিছু সিনেমা নির্মাণ কাল থেকেই তুমুল আলোচনায় থাকে। এসব নিয়ে কথা হবে আজকে ডেডলাইন ঢাকায়। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া এবং জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার ও সিইও আব্দুল আজিজ। স্বাগত আপনাদের। ঈদ মোবারক। ঈদ মোবারক। আপনার প্রথম ছবি যেটি আজকে মুক্তি পেল ঈদে, বাংলাদেশে প্রথম ছবি এবং ঈদে মুক্তি পেল, দুটোই বড় ঘটনা। তো এই দুটো মিলিয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাই। খুবই ভালো। আমি আসলে হল থেকেই আসছি। ঈদের দিন সিনেমা দেখার মজাটা এর আগে কখনো ভোগ করিনি, ফার্স্ট টাইম। মানে এর আগে কখনো ঈদের দিন হলে যাননি? ঈদের দিন কখনো আগে হলে যায়নি। দেখা যায় পরিবারের সাথে সময়টা বেশি কাটানো হয়, বাট যেহেতু আজকে ঈদ, তার মধ্যে আমার ফার্স্ট মুভি রিলিজ, তো মানে ডাবল একদম। সো সে কারণে ফ্যামিলি সবাই, আজিজ ভাই তার ফ্যামিলি, আমরা সবাই মিলে একসাথে উই ওয়ান্ট টু ওয়াচ আশিকি, অ্যান্ড ইট ওয়াজ অ্যামেজিং এক্সপিরিয়েন্স। আচ্ছা আজিজ ভাই, আপনারা জাজ মাল্টিমিডিয়া থেকে নতুনদের নিয়ে অনেকবারই ছবি করেছেন এবং আমরা দেখি যে জাজ মাল্টিমিডিয়ার এটা একটা ট্রেন্ড বলা যায়। এই নতুনদেরকে নিয়ে ছবি করা এবং তার পিছনে যে লগ্নি করেন আপনারা, একটা ঝুঁকি তো থাকেই। হিসেব নিকেশটা কি থাকে আপনাদের? সবাই নতুন চায়, নতুনত্ব বিশ্বাসী, এবং পুরনো থাকবে, সাথে নতুনদের জায়গা করে দিতে হবে, তাইলে ইন্ডাস্ট্রি বড় হবে। কিছুটা ঝুঁকি থাকে, তবে ঝুঁকির মাত্রাটা যদি আপনি ক্যালকুলেটিভ হতে কাজ করেন ঝুঁকির ক্ষেত্রটা, তাহলে ঝুঁকিটা অনেক কমে আসে। নতুনদেরকে আপনারা নেয়ার ব্যাপারে, যেমন ফারিয়াকে আপনারা প্রথম ছবি করলো আপনাদের সঙ্গে, আপনাদের দেখার বিষয়টা কি থাকে? কি দেখেন নতুনদের মধ্যে, কোন বিষয়টাকে আপনারা প্রাধান্য দেন? সবচেয়ে বেশি প্রাধান্য দেয় তার পার্সোনাল ট্যালেন্টটা, দিস আর নাম্বার ওয়ান। তার পার্সোনাল ট্যালেন্ট কতখানি, সে কতখানি নিতে পারবে, দেন লুকিং, ক্যামেরা ফেস কীরকম। আগে তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা দেখি সবার আগে। ফারিয়ার বলেন কিংবা আগে যে মাহি আসে, জলি আসে, তাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা কি, তার সোশ্যাল স্ট্যাটাসটা কি, তারপরে তার সে নায়িকা হবে, বাংলাদেশের একটা আইডল হবে, মানুষ তাকে ফলো করবে, সেটা কতখানি নিতে পারবে, তার নেওয়ার কতখানি ক্যাপাসিটি আছে, সেটা আমরা খুব বেশি দেখি। আর তারপর কিছুটা ক্যামেরা ফেসটা দেখে নিই। এই দুইটা জিনিস আমরা সবচেয়ে বেশি যাচাই বাছাই করি এবং লম্বা একটা টাইম নিয়ে যাচাই বাছাই করি। ফারিয়া, আপনি শুনলেন আজিজ ভাইয়ের কাছ থেকে যে কোন কোন বিষয়গুলোকে প্রাধান্য, আপনি কি মনে করেন তাদের যে চাওয়া এবং তাদের যে প্রত্যাশা সেটা আপনি পূরণ করতে পেরেছেন? মানে আজকে তো ছবি দেখে এসেছেন আপনি, আপনার ব্যক্তিগত মতামতটা জানতে চাচ্ছি। সত্যি কথা বলতে আশিকি তো আমার কাছে অফার আসে আজকে একদিনের ঘটনা না, অলমোস্ট 8 মাস আগের ঘটনা। এবং ফর দিস আই হ্যাড টু ডু লটস অফ স্যাক্রিফাইসেস। যেমন সাধারণত আমি উপস্থাপিকা ছিলাম, একজন মডেল ছিলাম, তো তার জন্য আমাকে একটা অন্যরকম অ্যাটায়ার প্রেস করতে হতো। আমার পার্সোনালিটি ডিফারেন্ট ছিল, তো সব কিছু মিলিয়ে আই হ্যাড টু ড্র মাই সেলফ ইন এ ডিফারেন্ট ডিরেকশন। অ্যান্ড ফর দিস আমি বাসায় থেকেছি, নিজেকে ট্রেন আপ করেছি, জাস্ট টু মেক মাই সেলফ অ্যান্ড থিঙ্ক মাই সেলফ অ্যাজ এ হিরোইন। সো সব কিছু মিলে আই হ্যাড টু ট্রেন মাই সেলফ। এবং আজকে যখন আমি ফিল্মটা দেখলাম সবার সাথে, আমি যখন দেখলাম যে হয়তোবা আমি অতখানি পাকা বা মানে অতটা পোক্ত অ্যাক্টিং এখনো আমার হয়নি, বাট স্টিল ওই অল্প কিছু পারফরমেন্সে দর্শক তালি দিচ্ছে, হাততালি দিচ্ছে, শীষ বাজছে, দ্যাট মিনস আ লট টু মি। সো আই হোপ আমি কিছুটা হলেও আজিজ ভাইদের আশা আকাঙ্ক্ষা কোপ আপ করতে। আমরা একটু ঘুরে আসি। আজ সারাদিন আসলে বিভিন্ন হলে আমাদের প্রতিবেদকরা ঘুরেছে আপনাদের ছবিটা কেমন চলছে সেটা দেখার জন্য। আমরা একটু দর্শকদের প্রতিক্রিয়া দেখে নিচ্ছি, বিভিন্ন হলে দর্শকরা কি বললেন আশিকি ছবি দেখে। শাহরুখ খানের একটা মুভি থেকে ছবিটা কাহিনীটা আপনার রিমেক করা হয়েছে, বাট আলটিমেটলি নুসরাত ফারিয়ার প্রথম ছবি হিসেবে ভালোই লেগেছে। আজকে আমরা টিকিট পেয়েছি, হয়তোবা কালকে টিকিটের কারণে অনেকে দেখতে পারবেন না, তো বুঝেন ছবিটা কত ভালো হয়েছে। সবাই আকর্ষণ আশিকি, এরা নামের মধ্যে একটা আকর্ষণ আছে, এই জন্য আমি ছবিটা দেখতে যাচ্ছি। ছবির গানগুলো খুব ভালো লাগছে আমার কাছে, আর প্রিন্টটা খুব ঝকঝকে ছিল, তো গানগুলো দেখার পর থেকে মনে হয়েছে ছবিটা দেখা দরকার, এই জন্য আসছি। দর্শকদের প্রতিক্রিয়া দেখলাম, তো আজিজ ভাই আপনারা কেমন ফিডব্যাক পেলেন দর্শকদের কাছ থেকে? আমরা ফিডব্যাক খুব ভালো পাচ্ছি, সব জায়গাতে ফোন আসতেছে, বিপুল সারা পাচ্ছি, পাবলিক খুব দেখছে। আর কুরবানি ঈদের সময় প্রথম দিকে একটু স্লো থাকে, কারণ মানুষ সবাই কুরবানি নিয়ে ব্যস্ত থাকে। এই সন্ধ্যা থেকে পিক উঠে ছবিগুলি, হ্যাঁ, এবং আগামীকাল থেকে ভরপুর যাবে এটা আরো।
কাল থেকে আপনারা আশা করছেন আরো সাড়া পাবেন, আরো দর্শকদের। বেশি সাড়া পাবো। ফারিয়া, আপনার কেমন লাগলো দর্শকদের? আপনি সরাসরি কি দর্শকদের সঙ্গে কথা বলেছেন হলগুলোতে? না, আজকে আসলে আমি ওভাবে করতে পারিনি, বিকজ আমরা ফার্স্ট হাফেই বের হয়ে এসেছি, যেহেতু আমাদের লাইভ প্রোগ্রাম আছে। সে কারণে ওভাবে ইন্টারঅ্যাক্ট করতে পারিনি। বাট আমার যেহেতু আমি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে খুব অ্যাক্টিভ, সে কারণে আমি প্রতি উইকে, অর্থাৎ আশিকি রিলিজের 2 সপ্তাহ আগে থেকে লাইভ ইন্টারঅ্যাকশন করছিলাম আমার অডিয়েন্সের সাথে। সো আমি লাইভ ফিডব্যাক নিচ্ছিলাম ওদের কেমন লাগছে, ওদের আশিকি থেকে কি এক্সপেকটেশনস। সো আই হ্যাড অলরেডি কনভারসেশন, এবং এটা আসলে অনেক ভালো। দর্শকদের ফিডব্যাকটা দেখে আমি অবাক হয়ে গেলাম, যেহেতু অত দূর যেতে পারছি না। সো থ্যাঙ্কস টু ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। আচ্ছা, আরেকটা বিষয়, আপনার ছবিটি ঢাকায় মুক্তি পাওয়ার আগেই পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে, সেখানকার কোনো প্রতিক্রিয়া কি আপনাদের কাছে এসেছে? সেখানকার কোনো রিপোর্ট? মাশাআল্লাহ, ফার্স্ট উইক ইটস গোয়িং সাকসেসফুলি, ইটস রানিং সাকসেসফুলি। একটা ছোট্ট কনফিউশন ছিল, সবাই পশ্চিমবঙ্গেরই সবাই মনে করেছে যে ঈদে রিলিজ হচ্ছে ফিল্মটা, মানে ওদের ওখানেও 25th ঈদ, আমাদের এখানেও 25th ঈদ। সো দে অল আর থিঙ্কিং যে 25th ফিল্মটা রিলিজ হচ্ছে। সো তারা ওই 18th যে রিলিজ হয়েছে, অনেক শর্ট টাইমে রিলিজ হয়ে যাওয়ার কারণে ওখানে আমরা এতখানি পিআর করতে পারিনি, এখানে আমরা যতটুকু পিআর করেছি। তো সেখানে একটা ছোট্ট মিসকমিউনিকেশন আছে, বাট নাও উই আর হোপিং যে ফার্স্ট উইক যেরকম ধামাকা দিয়েছে তার থেকে ডাবল ধামাকা উই আর এক্সপেক্টিং অন দ্য সেকেন্ড উইক। এই কলকাতায় বা পশ্চিমবঙ্গে মুক্তির ব্যাপারে যে একটা ছোট কনফিউশন হলো, এটা কেন হলো ভাই, কি কারণে? এটা মনে হয় কলকাতার সাইডে যারা ছিল তারা ফার্স্টে তারা একটু কনফিউজ ছিল ঈদে আসবে নাকি 18 তারিখে আসবে, তারপর তারা ডিসাইড করলো যে 18 তারিখে আসবে, পুজো, ওরা পুজো নিয়ে আসবে, কিন্তু তারা মনে হয় সেইভাবে এনাফ পাবলিসিটি করতে পারে। আরেকটা বিষয় জানতে চাচ্ছি, আমরা আসলে দর্শকদের কাছ থেকে যেরকম মানে যতগুলো প্রতিক্রিয়া পেয়েছি, অনেক রকম নানা রকম পেয়েছি, কিছু তো আমরা দেখলাম। তার বাইরে একটা ছিল যে এই ছবিটির গল্পটা একটা হিন্দি সিনেমার সঙ্গে মিলে যায়। হ্যাঁ, এরকম অভিযোগ আমাদের চলচ্চিত্রকে ঘিরে আগেও ছিল, যে যেটা আমরা কপি করি অন্য চলচ্চিত্র থেকে। তো আপনি এটার ব্যাপারে কি বলবেন? এটা একটা তেলুগু ছবির কপিরাইট নেওয়া। কপিরাইট নেওয়া? কপিরাইট নেওয়া। আচ্ছা, সেটা আপনারা যদি ঘোষণা করে দেন তাহলে তো দর্শকের ওই ধারণাটা হবে না নেতিবাচক, যে আমরা একটা ইন্ডিয়ান একটা ছবির একটা রিমেক করলাম বা একটা কপি করলাম বা নকল এটা করলাম। আসলে কপিরাইট গল্পটা পুরোপুরি সেরকম না। গল্পটা আমরা নিজেদের মতো তৈরি করছি, পুরোপুরি আপনি কপি বলতে পারবেন না এটাকে। আমাদের নিজেদের মতো করে তৈরি করা, ওইখানে একরকম আছে, আমাদের এখানে গল্পটা আরেকভাবে টার্ন করছে, ট্রেন জার্নি করছে, ওইখানে বিয়ে বাড়ি, ইমোশনাল খেলা আছে, আমরা দুজনের উপরে গল্পটা জার্নি করছি, তো গল্পটা একটু ডিফারেন্ট আছে। ভাইয়া, আপনি বলছিলেন যে আপনি এর আগে মডেলিং করেছেন, উপস্থাপনা করেছেন, আমরা জানি, আপনাকে দেখেছি আমরা মিডিয়াতে বিভিন্ন সময়। চলচ্চিত্র তো একটা ভিন্ন একটা মাধ্যম, এবং এটার জন্য ভিন্নভাবে নিজেকে তৈরি করতে হয়, এবং উপস্থাপনাটা একেবারেই ভিন্ন। তো কোন বিষয়টা আপনার সবচেয়ে চ্যালেঞ্জিং মনে হয়েছে চলচ্চিত্রে অভিনয় করতে গিয়ে? আই থিঙ্ক ইটস দ্য বিগ স্ক্রিন, বিকজ আমরা নিজেকে সবসময় ওভাবেই প্রিপেয়ার করি যে ছোট পর্দার জন্য প্রিপারেশন কমপ্লিটলি ডিফারেন্ট। তুমি অনেকভাবে প্রচুর সেজে গুজে অনেক কিছু করে তুমি ছোট পর্দার সামনে দাঁড়াতে পারো, দর্শক অনেক কিছু মিস আউট করে যাবে। বাট বড় পর্দার সামনে সেটা থাকে না। ইউ হ্যাভ টু প্রেজেন্ট ইউর সেলফ দ্য ওয়ে ইউ আর, আই মিন ন্যাচারালি। সো ন্যাচারালি নিজেকে প্রাণবন্ত করা, নিজের পার্সোনালিটিকে অ্যাক্টিংয়ের মাধ্যমে ফুটিয়ে তোলাটা, ইটস কাইন্ড টাফ বড় পর্দায়, কারণ ছোট ছোট ডিটেলস ওখানে ধরা পড়ে। তো এটা আমি আজকে ফিল্ম দেখতে দেখতে আসলে নিজে বুঝতে পারছিলাম যে বড় পর্দায় ভুলগুলো বেশি চোখে পড়ার চান্সেসটা অনেক বেশি থাকে। তো সেই কারণে আই হ্যাড টু ট্রেন মাইসেলফ ফর বিগ স্ক্রিন। নিজের ডাবিং করার সময় বড় পর্দায় নিজেকে দেখেছি অলরেডি একবার, বাট তারপরও এটা দেখার এক্সপিরিয়েন্সটা পুরোপুরি ডিফারেন্ট। আরেকটা বিষয় কি আপনার মনে হয় না, সরি ইন্টারাপ্ট করছি, যে এই যে সিনেমা হলে যখন দর্শক যায় ছবি দেখতে, তখন কিন্তু তারা পয়সা দিয়ে টিকিট কেটে ছবি দেখতে যায়। টেলিভিশনে বা ছোট পর্দায় যেটা হয় না, আমরা রিমোট ঘুরিয়ে এই চ্যানেল থেকে সেই চ্যানেল, সেখানে দর্শকদের একটা প্রত্যাশা থাকে যে যেই টাকাটা সে ব্যয় করছে সেটা যেন রিটার্ন পায় বিনোদনের মাধ্যমে। এটা কি একটা চ্যালেঞ্জ বা এটা একটা চাপ মনে করেন? এই জন্যই তো আই থিঙ্ক আমি 8 মাস ঘরে ছিলাম। যখন আমাকে আজিজ ভাই জানুয়ারি মাসে কনফার্ম করে অ্যাবাউট দিস ফিল্ম, তখন থেকে টানা 6.5 মাস আমি বাসায় ছিলাম। অ্যান্ড আমি কোনো টিভি ফেস করিনি, আমি কোনো ফটোশ্যুট করিনি, আমি কোনো মিডিয়া ফেস করিনি। সবাই বলেছে, অনেক কানাঘুষা করেছে, কী ব্যাপার কী হলো। তো দ্যাট ওয়াজ দ্য মোমেন্ট, দ্যাট ওয়াজ দ্য মোস্ট স্যাক্রিফাইসিং মোমেন্ট অফ মাই লাইফ টু মেক মাই সেলফ এক্সক্লুসিভ। টার্গেট আমার ওটাই ছিল যে 6 মাস যেন আমি বাসায় থেকে নিজেকে একটু হলেও এক্সক্লুসিভ করতে পারি। তারপর আমি টানা লন্ডনে চলে গেছি। লন্ডনে শুটিং শেষ করে এসে বুঝতে পেরেছি
ওই 7 মাস বাসায় থাকার এবং নিজেকে একঘরে করে ফেলার রেজাল্টটা খুব ভালো ছিল। লন্ডনে আপনি কিছু শুটিং এ গিয়েছিলেন, এটা এই ছবিটার? জি। এটা কোন কোন লোকেশনে এটা? লন্ডন, স্কটল্যান্ড, ওয়েলস, কার্ডিফ, বেশ ইউকের বেশ কয়েকটা কান্ট্রি সাইড, সেন্ট্রাল লন্ডনে জায়গায় শুটিং হয়। এটা শুটিং হয়েছে। এই যে এত বড় বাজেটের একটা ছবি আপনারা হাতে নিলেন, প্রকল্প হাতে নিলেন, বাংলাদেশের চলচ্চিত্রে বলা হয়, আমরা শুনি যে এখন আগের সেই সুদিন নাই, তারপরেও এত বড় ইনভেস্টমেন্ট আপনারা করেন, সেটা রিটার্নের কতটা সার্টেন, কতটা মানে কতটা রিটার্ন হবে বলে মনে করেন আপনি? আমরা চিন্তা করি এখন একটা বড় বিগ বাজেটের ছবি যদি তৈরি করি, আমরা ব্রেক ইভেন্টে থাকতে পারলেই এনাফ। কারণ আমরা আস্তে আস্তে ইন্ডাস্ট্রি একটা সুদিন গেছে, এখন খুব মাঝখানে 2-3 বছর আগে খুব একটা দুঃসময় গেছে। গত 8 বছর আগে থেকে আরম্ভ করে লাস্ট 3 বছর আগ পর্যন্ত একটা দুঃসময় গেছে। তাহলে গত 3 বছরে এই দুঃসময়টা কিছুটা কেটে উঠেছে, কিছুটা আস্তে আস্তে কাটাইতেছি। 3 বছর আগে যে পজিশন ছিল এখন তার চেয়ে একটু বেটার। 3 বছর আগে আমি ছবি রিলিজ করতে পারছি 50টা হলে, আমি এখন 150 হলে রিলিজ করার আমার যোগ্যতা হয়েছে। এই যে দুঃসময়টা কাটছে বলছেন, এটার পিছনে ফ্যাক্টরগুলো কি কি, কারণগুলো কি কি আপনার মনে হয়? এটার পিছনে ফ্যাক্টর হলো হলগুলির ডিজিটালাইজ। আগে প্রথমে 3 বছর আগে 28 হল ছিল, তারপরে 50টা হল হলো, তারপর 60টা 70টা, এখন আমাদের নিজেদের করা 130টার মতো হল ডিজিটালাইজেশন আছে পার্মানেন্টলি, আর টেম্পোরারি বেসিস আছে আরও 70টা, প্রায় 200 হলের মতো আছে। কিন্তু টোটাল হল সংখ্যা আছে 330টা। সবগুলো যখন ডিজিটালাইজেশন হয়ে যাবে, ডিজিটাল হয়ে যাবে, তা আমাদের মার্কেটটা আরটু বড় হবে। এর পিছনে যেটা হলো কন্টেন্ট, ভালো কন্টেন্ট প্রোভাইড করতে হবে। এরকম এটা তো ঠিক আছে, একদিকে আপনি বলছেন হল বাড়ছে, আরেকদিকে আমরা দেখতে পাই ঢাকার দিকেই যদি আমরা দেখি, ঐতিহ্যবাহী অনেক সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে, যেমন লায়ন, আমরা গুলিস্তান সিনেমা হল সহ আরো অনেকগুলো বন্ধ হয়ে গেছে। তো এই মানে এই বৈপরীত্য কেন? একদিকে হল বন্ধ হচ্ছে আপনি বলছেন, আরেকদিকে নতুন ডিজিটাল সিনেমা হল হচ্ছে। এখন যারা বন্ধ করতেছে, এটা গভর্নমেন্টের নীতিমালা আছে, কিংবা না থাকলেও থাকা উচিত, যে কেউ একটা হল যদি বন্ধ করে, সেখানে মার্কেট করে, সেখানে মাস্ট বি একটা সিনিপ্লেক্স, 2টা সিনিপ্লেক্স করা উচিত। এরকম একটা নীতিমালা থাকলে চলচ্চিত্রের সুদিনটা আবার কিন্তু আসবে। বন্ধ হয়ে যাচ্ছে কেন? তার মানে তারা ব্যবসা করতে পারছে না? একটা সময় ব্যবসা পাচ্ছিল না, এখন আস্তে আস্তে যে আরো বেশি বন্ধ আছে, কিছু কিছু বন্ধ হল খুলতেছে আস্তে আস্তে। ঢাকার বাইরের চিত্রটা কেমন? কন্টেন্ট গুলি ভালো হইতে হবে। মেন হলো কন্টেন্ট ভালো হলে দর্শক আসবে, আবার এট এ সেম টাইম হলের পরিবেশ ভালো লাগবে। আমাদের হলের পরিবেশগুলি ভালো না। আমি নিজে একটা হলে, ঢাকা শহরের নাম বলতেছি না, একটা হলে গেছি ছবি দেখার জন্য, আমি 30 মিনিটের বেশি থাকতে পারি নাই, গরমের কারণে ঘেমে অস্থির হয়েছে। হলের পরিবেশটা যদি ভালো করা যায় এবং আমাদের কন্টেন্টটা ভালো হয়, তাহলে দর্শক আসবে। দর্শক কিন্তু আমার দর্শক অনেক ভালো, অনেক লক্ষ্মী। এই গরমের ভিতর বসে তারা ছবি দেখতেছে, মানে এটা আনবিলিভেবল। আমরা আরো আলোচনা করবো একটা বিরতি থেকে এসে। নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। আমরা দেখেছি যে নতুন ছবি বা ঈদের ছবি মুক্তি নিয়ে নায়ক নায়িকারা বেশ টেনশনে থাকেন। আমরা বিভিন্ন সময় তাদের সাক্ষাৎকারে পড়ি, তাদের কাছ থেকে শুনি। পরিচালকদের টেনশনটা কেমন? এই ঈদের ছবি নিয়ে, যখন ঈদের ছবি রিলিজ হয়, নায়ক নায়িকা, পরিচালক, প্রডিউসার সবারই টেনশন কাজ করে ভিতরে। সবার মধ্যে একই রকম টেনশন। টেনশনটা কি নিয়ে হয়? ছবিটা কেমন যায়, কেমন গেল না, কারণ সবাই এটার দিকে তাকিয়ে থাকে যে ছবিটা কেমন ব্যবসা করলো, অন্য সময় আসলো গেল, খুব একটা এত এই বিষয়টাই জানতে চাচ্ছি। ধরেন অন্য সময়ও তো আপনাদের বড় বাজেটের ছবি বা অনেক আপনাদের চিন্তার ফসল, যে ছবিটা নিয়ে আপনাদের এক্সপেকটেশন অনেক হাই, সেগুলো মুক্তি পায়। ঈদের ছবি মুক্তির সঙ্গে এটার পার্থক্যটা কি? ঈদের ছবি নিয়ে তো হাই, ঈদের সময় পাশাপাশি 2-3টা বড় বড় ছবি রিলিজ হয়। অন্য ঈদ ছাড়া কখনো 2টা বড় ছবি একসাথে রিলিজ হয় না। একটা বড় ছবি রিলিজ হলে আর একটা বড় ছবি 15 দিন পরে, 2 সপ্তাহ পরে রিলিজ হয়। ঈদের সময় 2টা বড় ছবি অথবা 3টা বড় ছবি একসাথে রিলিজ, এবং তাদের একটা কম্পিটিশন থাকে। মানে এই কম্পিটিশনটাই একটা টেনশন তৈরি করে আপনাদের। ফারিয়া, আপনার কাছে যেটা জানতে চাচ্ছি যে নরমালি আমরা দেখি সাধারণত আমাদের দেশে বা বিভিন্ন জায়গাতে, আমাদের দেশে এটা বেশি দেখি আমরা, যে নতুন যারা নবাগত যারা, তাদের যাত্রা শুরু হয় নবীন পরিচালক, কম বাজেটের ছবি,
এইটাই একটা ট্রেন্ড। কিন্তু আপনি শুরুতেই অনেক বড় একটা প্ল্যাটফর্মে শুরু করেছেন, অনেক বড় বাজেটের ছবি। আপনি বলছিলেন যে বিভিন্ন লোকেশনে দেশের বাইরে এটার শুটিং হয়েছে, শুধু তাই না পশ্চিমবঙ্গেও এটা মুক্তি পেয়েছে। তো এই যে এতগুলো ঘটনা একসঙ্গে ঘটলো, আপনি নিজেকে খাপ খাওয়াচ্ছেন কিভাবে? ও যে গ্র্যাজুয়ালি একটার পর একটা হয়েছে তো, অ্যান্ড আই ওয়াজ প্রিপেয়ারিং মাইসেলফ ফর এই টাইপের অ্যাক্টিভিটিসগুলো আমার সাথে হবে, এটার জন্য নিজেকে আমি প্রিপেয়ার করছিলাম। কারণ আজিজ ভাই যখন আমাকে প্রথমেই সাইন আপ করেন, তখন তিনি একটা কথাই বলেন যে দেখো, দিস ইজ নট আ স্মল থিং, ইটস এ বিগ থিং, আপনার পেছনে আমার অনেক টাকা ইনভেস্টমেন্ট হবে, ইটস এ নর্মাল। উনি আমাকে ফার্স্টেই বলে যে আমি জানি না, আপনার লাক ভালো হলে ইউ উইল বি এ সুপারস্টার, লাক খারাপ হলে মানে হোয়াট এভার হোয়াট নট, অ্যান্ড হি ইজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ফ্রম ডে ওয়ান। তো তখন আমার ভেতরে একটা ভয় কিন্তু কাজ করে, আর আমার মধ্যে ওই কনফিডেন্টটা গ্রো করতে একটু সময় লাগে। তারপর যখন আমি ওয়ান বাই ওয়ান অডিশন দেই, আমি যখন শুটিং করি, আমি যখন গানগুলো দেখি, একটার পর একটা আস্তে আস্তে আই স্টার্টেড অ্যাবজর্বিং যে না, আই থিঙ্ক বেটার হবে। সো থাকে না, পুরো প্রসেসটার জন্য আমি মেন্টালি নিজেকে প্রিপেয়ার করেছি অনেকদিন, এই জন্য এখন খুব কমফোর্টেবলি হ্যান্ডেল করতে পারছি। আজকে আপনি ছবিটা দেখেছেন, আগেও দেখেছেন ডাবিং এর সময়, একজন নায়িকা হিসেবে ধরেন আপনি না, অন্য কেউ অভিনয় করছে, আপনি দেখছেন ছবিটা দর্শক হিসাবে, ওই ছবির নায়িকাকে আপনি 10-এর মধ্যে কত নাম্বার দিবেন? অনেস্টলি স্পিকিং, আমি প্রথম 5 মিনিট দেখার পর আমার ফিল হয় না এটা আমি, সো আমি ভুলেই যাই। সেজন্যই বলছি, ধরেন অন্য কেউ এটাতে অভিনয় করেছে, আপনি দর্শক, টাকা দিয়ে টিকিট কেটে হলে ছবি দেখতে গেলেন, আপনার প্রতিক্রিয়াটা জানতে চাই, আপনি কত দিবেন তাকে? 10-এর মধ্যে মার্কিং যদি হয়, ওই স্কেলে কত দিবেন? এটা আজিজ ভাই ভালো বলতে না, আপনারটা শুনে আজিজ ভাইয়ের কাছেও যাব আমি। আই থিংক অনেস্টলি যদি আমি জাজমেন্ট করি, তাহলে ওর ফার্স্ট সিনেমা মাথায় রেখে, সবকিছু যদি মাথায় রেখে, আমি তাকে 10-এ 8 দিব। 10-এ 8 দিবেন। আজিজ ভাই কত দিবেন আপনার নাম্বার? ও আমি কিভাবে 10-এ, আমারও 10-এ 8 থাকবে। 10-এ 8 নট ফার্স্ট সিনেমার হিরোইন হিসাবে না, আচ্ছা, একটা নর্মাল হিরোইন দলে সে 10-এ 8 পাবে, এবং অঙ্কুশও 10-এ 8 পাবে। মানে এটি আশ্চর্য যে দুজন সমান নাম্বার পাচ্ছে। অঙ্কুশ অসম্ভব একজন দুর্দান্ত তুখর একটা অভিনেতা, যার চোখে মুখে চলনে বলনে কথাবার্তায় অভিনয়। তার সাথে পাল্লা দেওয়া ফারিয়া অভিনয় করছে, এবং সেখানে ফারিয়াকে কখনোই কোনো জায়গায় অবস্থায় ডাউন মনে হয়নি অঙ্কুশের তুলনায়। এটি আমার সবচেয়ে বেশি আশ্চর্য করছে, আমি খুব অভিভূত তার অভিনয় দেখে। এটা বিরাট একটা সার্টিফিকেট পেলেন আপনি পরিচালকের কাছ থেকে। আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাই ভাই, আমাদের উপমহাদেশের চলচ্চিত্রে একটা ট্রেন্ড দেখা যায়, সেগুলো মূলত নায়ক নির্ভর চলচ্চিত্রই হয়, নায়িকাদের প্রাধান্যটা কম থাকে গল্পের প্রয়োজনে বা দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে, যে কারণেই হোক। সম্প্রতি কিন্তু মুম্বাইয়ের চলচ্চিত্র নিয়ে এটা একটা আলোচনা উঠেছে, অনেকেই বলছেন যে নায়িকারা কেন কম পারিশ্রমিক পাবে, এটা নিয়ে বেশ একটা আলোচনার উঠেছে। আপনি নিজেকে কোন জায়গায় দেখতে চান, নায়িকা প্রধান? আপনি একটা সাক্ষাৎকারে সম্প্রতি বলেছেন যে লাভার গার্ল হয়েই থাকতে চান, এটা কেন? অ্যাকচুয়ালি অনেস্টলি স্পিকিং, এটা ডিমান্ড, এটা আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে। আমাদের সাবকন্টিনেন্টের ডিমান্ড হচ্ছে তারা হিরোকে ফাইট করতে দেখতে পছন্দ করে। কেন হিরোইনকেও ফাইট করতে? আমরা অগ্নি দেখেছি। হ্যাঁ, সেটা তো বটে, এটা তো ডিফারেন্সেস এনেছে, বাট মেজরিটি যেটা আর কি, তো মেজরিটি যেটা হচ্ছে অডিয়েন্স, যেটা আমি দেখেছি, যখনই হিরো একটা ঘুষি মারছে সিটি পড়ছে, বাট হিরোইন যখন নাচছে তখন আবার সিটি পড়ছে। সো একটা ক্রাইটেরিয়া বানিয়ে নিয়েছে আর কি তারা নিজেরা। সো আই থিঙ্ক ওই পয়েন্ট অফ ভিউ থেকে আই এম সাচ আ পার্সন যে আমি কমার্শিয়াল ফিল্ম করতে চাই, অ্যান্ড আই ওয়ান্ট টু প্লে ইম্পর্টেন্ট রোলস, যেটা স্টোরির মধ্যে অনেক ইম্প্যাক্ট ফেলে, বাট নট নেসেসারি যে আমি কেন্দ্রিকই হতে পারে। কারণ গল্পে এমনও আছে কিছু গল্প যে 10 মিনিটে একটা ক্যারেক্টার 10 মিনিটের ক্যারেক্টার, বাট অনেক বড় ইম্প্যাক্ট। যেমন আমাদের ফিল্মটাতে মৌসুমী আপু ইজ দ্য কি, though it's not the heroine, but she is the key of the entire film. সে কিন্তু 10 মিনিট অ্যাপিয়ারেন্স করেছে, বাট আমার মনে হয় যে তার পার্সোনালিটি, তার অ্যাপিয়ারেন্স দিয়ে তিনি পুরো 3 ঘন্টায় ছেয়ে গেছেন। সো ইট ডিপেন্ডস অন দ্যাট, ডাজন্ট ম্যাটার কতখানি সময় ধরে আপনি আছেন স্ক্রিনে, ইটস অল অ্যাবাউট ইউর পারফরমেন্স এন্ড অফ দ্য ডে। অ্যান্ড অলসো হ্যাঁ, হিরো নির্ভর তো বটেই। এখন ভালোবাসায়, এখন রিয়েল লাইফে কি হয়, আমরা যখন কেউ কারোর সাথে ভালোবাসা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে বয়ফ্রেন্ডই কিন্তু সব হ্যান্ডেল করে, বিয়ে থেকে শুরু করে প্রপোজ থেকে শুরু করে। সো ফিল্মে যদি আমরা অ্যাবনর্মাল কিছু দেখাই, সেটা তো অ্যাকসেপ্ট হবে না। আচ্ছা, সো আরো কথা বলবো, আরেকটা বিরতি নিয়ে আসি। শিওরলি আবারও একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন।
বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। কথা হচ্ছিল এই উপমহাদেশের চলচ্চিত্রের ট্রেন্ড নিয়ে, নায়িকা নির্ভর ছবি, নায়ক নির্ভর ছবি। ফারিয়া খুব জোর গলায় সমর্থন দিলেন নায়ক নির্ভর ছবি করার। না আমি আসলে সমর্থন না, দেইনি ঠিক আছে, আপনি- অনেস্টলি। না আমি জাস্ট একটু অ্যাড করতে চাই, সত্যি কথা বলতে আই থিংক আই এম নট সাচ আ পারসন যে ডেফিনেটলি মাহি খুব ভালো নায়িকা নির্ভর ছবি প্লে করতে পারে, বিকজ তার অ্যাটায়ারের মধ্যে একটা অ্যাকশন ফিল্মটা আছে। আমি যদি কাউকে একটা ঘুষি দিই মানুষজন বিশ্বাসই করবে না তার ঘুষিতে মানুষ মরতে পারে। একসময় হয়তো করবে, আপনি যদি একটু মাসুল টাসুল নো বানিয়ে নো আসেন। নো, আমি বাট একটু দ্যাটস আজিজ ভাইয়ের ভেরি কাছ ট্রু, থেকে দ্যাটস মাই আসি। পয়েন্ট অফ ভিউ। না না, ইটস ওকে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে অলরেডি কিন্তু জাজ মাল্টিমিডিয়া অনেকগুলো নায়িকা নির্ভর ছবি করেছে। এই যে প্রথার বাইরে আপনারা গেলেন, কেমন সাড়া পেলেন বা কি চিন্তা থেকে এটাতে গেলেন? মানুষ তো একটা জিনিস সব, যেমন আমি একটা ছবি দেখেছিলাম ছোটবেলায়, আমজাদ হোসেনের, ওনার ছবিটার নাম ছিল সুন্দরী। সেখানে দেখলাম নায়ক খুব ট্রেন হইলো, লাঠি মারামারি করলো, করার পর সে প্রতিশোধ নিতে যাবে। প্রতিশোধ না নিয়ে আমরা এটার জন্য এক্সপেক্ট করতেছিলাম, তো প্রতিশোধ না নিয়ে সে আর নৌকার ভিতরে যা বসে রয়েছে, এটা ধাক্কা খেলো। তো মানুষ যেটা চিন্তা করে, আপনি যখন মিডিয়া ক্রিয়েটিভ কাজ করবেন, আপনাকে সামথিং ইউ টু থিঙ্ক অ্যাবাউট, ডিফারেন্ট ওয়ে চিন্তা করতে হবে। মানুষ যা চিন্তা করছে তাই যদি দেখে তাহলে তো দেখার দরকার নেই, আপনাকে নতুন কিছু করতে হবে, নতুন কিছু দিতে হবে। সেই নতুন দেওয়ার জন্য আমরা আচ্ছা, এভাবে চিন্তাটা আসি। এটা দর্শকরা কিভাবে নিল, সারা কেমন দর্শক তো পেলেন? অবশ্যই সারা পেয়েছে। আমার মনে করি ভালোবাসা রং বলেন, তারপরে অনেক স্বাদের ময়না, তারপরে আপনার অগ্নি 1, অগ্নি 2, সবই তো অসম্ভব সুপারহিট ছবি। পোড়ামন খুব সুপারহিট ছবি, এগুলি আমাদের সব নায়িকা প্রধান গল্প ছিল। আশিকি আমরা দেখেছি যে বলিউডে আশিকি 1, 2, 3, 4 আমি জানি না কত নাম্বার পর্যন্ত গিয়েছে। আশিকি 1 and 2 2, আচ্ছা Yes. 3 এখনো হয় নাই, নিশ্চয়ই হয়ে যাবে, কারণ Very 1, 2 soon. আপনার এই আশিকি নিয়ে যদি সিকুয়েল হয়, আপনি কি মানে, অথবা আপনি কি মনে করেন যে এটা সিকুয়েল হতে পারে? অ্যাকচুয়ালি নাম্বার ওয়ান, বম্বেতে যে আশিকি 1, 2 হয়েছে, দে আর নট সিকুয়েল, জাস্ট নামটা সেম। অ্যান্ড আশিকি নামটা শুনলে না ইউ স্টার্টেড ফিলিং রোম্যান্স, লাভ, ওই ব্যাপারটা থাকে। সো ওই ধারাবাহিকতাটা আমরা মানে কিছুটা আশিকি হলেও, শব্দটা তো আমাদের না, এটা 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 হ্যাঁ, হিন্দি মানে এটা শব্দ, হচ্ছে কি না, প্রেম, এটা উর্দু শব্দ। উর্দু শব্দ, হ্যাঁ। হোয়াটএভার, So- মানে আমাদের ভাষা না। হ্যাঁ, সো ইটস লাইক এটা আসলে মানে সিনোনিম অফ রোম্যান্স, লাভ, প্রেম সবকিছুর। তো আশিকি যখনই আমরা শুনি ওই ভালোবাসা ফ্লেভারটা লাগতে লাগে। সো আই থিঙ্ক আশিকিতে পুরো এন্টায়ার ফিল্মে ওই ব্যাপারটা রয়েছে, আর ওটাকে একটা ডাইমেনশন দেয় যখন ওটা ফ্যামিলির সাথে কিছুটা ব্লেন্ড করা হয়। সো আই থিঙ্ক আশিকি ইজ আ ফিল্ম যেখানে ফ্যামিলিও আছে, কামস প্রেমও আছে, রোম্যান্সও আছে। সো এটা নিয়ে সিকুয়েল বানালে খারাপ হয় না। খারাপ হয় না, আচ্ছা ঠিক আছে। বাকি এই যে আদিশ ভাই বলতে পারবে। আপনার এই ছবির নাম ছিল প্রথমে প্রেমী ও প্রেমী, তা থেকে বদলে আশিকি হলো কেন? এই গল্প, এই ঘটনাটা প্রেমী ও প্রেমী নামটা কারেক্টলি যাচ্ছিল না। গল্পটা আমরা আগের নামটা ঠিক, গল্পটা নিয়ে স্টাডি চলতেছিল, তখন নামটা দিলাম একটা, তারপর ঠিক হচ্ছে না, কি জানি সিঙ্ক হচ্ছে না, গল্পটার সাথে নামটা সিঙ্ক হচ্ছে না, তারপর নামটা এই জন্য। না, এরকম আমরা আগেও দেখেছি অনেক ছবিরই নাম পাল্টে যায় হয়তো। এটা না। কোন সময় পাল্টায়, মানে শুটিং করতে গিয়ে আপনারা ফিল না না, করেন, এটা নাকি সম্পাদনা? গল্প ফুললি কমপ্লিট হওয়ার পর যখন আইসা লক হয়, গান টানে যায়, তখন দেখলাম যে নামটা আমার গল্পের সাথে খুব একটা ভালো সিঙ্ক করতেছে না, তখন নামটা আমরা চেঞ্জ করি। আচ্ছা, পশ্চিম বঙ্গে যখন আশিকি মুক্তি পেল, সেখানে পরিচালক হিসাবে নাম আছে অশোক পাতির নাম, হ্যাঁ। কিন্তু বাংলাদেশে আপনার নামও দেখছি। এই পার্থক্যটা কেন? এটা পার্থক্য হলো, এটা পশ্চিমবঙ্গের গল্পের রাইট, সব কন্টেন্ট সবকিছু রাইট হলো পশ্চিমবঙ্গের প্রডিউসারের, আর বাংলাদেশের সম্পূর্ণ রাইট আমার, মানে জাজ মাল্টিমিডিয়ার। সো বাংলাদেশের কন্টেন্ট রাইট অনুযায়ী তারা যেটা ভালো মনে করে, ব্যবসার জন্য যে সুবিধা তারা সেটা মনে করতেছে। পশ্চিমবঙ্গ ওরা যেটা ভালো মনে করছে, তাদের ব্যবসায়িক যেটা সুবিধা হবে তারা সেভাবেই করতেছে। নাম দিল কি দিল না, এটা আমার জন্য এটা বিশাল কিছু না। মানে এটার কারণ হচ্ছে কি তাদের ডিসিশন, তাদের ডিসিশন তারা করতেছে, তারা করেছেন। আচ্ছা ফারিয়া, এই মুহূর্তে আপনাকে যদি একটা সুযোগ দেওয়া হয় যে আপনার পরবর্তী চলচ্চিত্রের নায়ক আপনি নিজে বেছে নিতে পারবেন, তা কাকে বেছে নেবেন? ও মাই গড, দ্যাটস টাফ। তাহলে তো ঋত্বিক রোশনকে বেছে নিতে চাই। আচ্ছা, অবশ্যই একসঙ্গে। বাংলাদেশে আরিফিন শুভ। আরিফিন শুভ, জি, আপনার আই মনে হচ্ছে? রিয়েলি ফাউন্ড হিম, এন্ড ওনার সাথে আমি কাজও করেছি। সো আই থিঙ্ক হি ইজ ওয়ান অফ দি প্রমিসিং। ঋতিক রোশনের সঙ্গে তো শিগগিরই আপনার হয়তো দেখা হবে। আমরা খবর ইনশাআল্লাহ। জানতে পেরেছি যে আপনি বলিউডের ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন, সেটা সম্পর্কে আমাদেরকে একটু বলেন ডিটেইল। অ্যাকচুয়ালি এটা আসলে
আমি যখন আশিকি শুটিং করছিলাম তখনই আমার কাছে অফারটা আসে। আমি যখন কলকাতায় অডিশন দেই, অডিশনের যে ক্লিপটা ওইটা আমার যিনি কাস্টিং ডিরেক্টর আনেন্না দিয়ে ওনার কাছে ছিল। তো উনি বম্বের একজন কাস্টিং ডিরেক্টর অপূর্বা জোসেফ, উনি হি ওয়াজ অ্যাকচুয়ালি লুকিং ফর আ নিউ ফ্রেশ ফেস। বাট কলকাতা এখন যারা স্টাবলিশ হিরোইন আছে তাদের সাথে আমার ভিডিওটা পাঠানো হয়। So I thought, nah, why they will take me? I'm just a new heroine. আমি এখনো কিছুই করিনি। But they choose me and confirmation হয়েছে যখন তোর আশিকি গানটা মানে ফার্স্ট সং অফ আশিকি রিলিজ হয়, তখন তারা আমাকে কনফার্ম করলো দে হ্যাভ কাস্টেড অপোজিট ইমরান হাশমি। অ্যান্ড আসলে বম্বের ফিল্মগুলো কিন্তু আমাদের থেকে একটু ডিফারেন্ট, যে আজকে সাইনিং করলাম পরশুদিন থেকে মহরত হবে এর পরের দিন থেকে মুভি শুটিং না। এনিথিং এনি টাইম ক্যান হ্যাপেন। সো এখন ফাইনালাইজ হয়েছে মেবি ইট উইল স্টার্ট শুটিং নেক্সট ইয়ার, বিকজ তাদের স্কেজুলটা অনেক বড় আর দে আর বিগ স্টার্স, ওরা এক একজন অনেক বড় বড় হিরো। সো ওনাদের টাইমিং, নওয়াজুদ্দিন স্যার আছে যেখানে ওনার শিডিউল পাওয়াই যায় না। সো ওনাদের টাইমিংটা অনুযায়ী আমাকে এবং পায়েল সরকারকে কোঅর্ডিনেট করতে হবে। সো আই থিঙ্ক ইটস গোয়িং টু বি ভালো হবে যদি এভরিথিং ঠিকঠাক থাকে। এর মধ্যে কি আপনি বলিউড গিয়েছেন, যেতে হয়েছে এর জন্য? না, আমরা এখন পর্যন্ত যাইনি, বাট উই আর প্ল্যানিং। আমাদের একটা ছোট প্রেস মিট অ্যান্ড সাইনিং হবে ভেরি সুন, তো ডেফিনেটলি তখন আমি যাব। বেস্ট অফ লাক। আমরা আরেকটা বিরতি নিয়ে আসি। শিওরলি। আবার একটা বিরতি, সঙ্গেই থাকবেন। বিরতির পর ফিরে এলাম রেড লাইন ঢাকা। ফারিয়া, আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে একটা বড় সময় শুটিং এর মধ্যে দিয়ে গেলেন বিভিন্ন জায়গায়, শুটিং এর কোনো অভিজ্ঞতা আপনার কাছ থেকে একটু জানতে চাই। আসলে শুটিংটা যেহেতু অনেক বড় বাজেটের ফিল্ম, তার মধ্যে লন্ডনে শুটিং করাটা অনেক কস্টলি, স্কটল্যান্ড সব জায়গায় মিলে। আর আমাদের টিমটা অনেক বড় ছিল, বাংলাদেশ থেকে কলা কৌশলী, কলকাতা কলা কৌশলী, আর্টিস্ট সব কিছু মিলে উই আর আ বিগ টিম। ইটস লাইক মোর দেন 60, এরকমই তো হবে, 50-60 পিপলের। সো তাদের অ্যাকোমোডেশন, তাদের রাখা, ইটস রিয়েলি লাইক অনেক বেশি কস্টলি। তো সেই কারণে আমাদের ওই থাকে না ফান, আনন্দ, ওগুলো করার সময় একদমই হয়নি, নাকে মুখে শুটিং করেছি। ঠিক আছে, আপনার কোনো অভিজ্ঞতা একটু তারপর বলুন। যদি বলি সবচেয়ে বড় অভিজ্ঞতা যদি হয়, মানে শুটিং এর সময় সবচেয়ে মজার যে এক্সপেরিয়েন্সটা, প্রথম দিন যেটা আমার শুটিং এর এক্সপেরিয়েন্সটা মনে আছে, সিনেমার সেকেন্ড হাফের পরে একটা সিকোয়েন্স হচ্ছে আমার ফার্স্ট অ্যাক্টিং ক্যামেরার সামনে। আমি যতবারই সিনটা দেখেছি হলে আমি ততবার বলেছি যে দিস মাই ফার্স্ট শট, এটা আমার ফার্স্ট শট ছিল। সো ওই সিনটা করানো হয়, সিকোয়েন্সটা হচ্ছে এরকম যে আশুপাতি স্যার বলে যে তুমি বের হয়ে আসবে, তারপর তোমার বাইরে বয়ফ্রেন্ড ওয়েট করছে, তুমি তোমার বয়ফ্রেন্ডকে হাই বলবে, তোমার বয়ফ্রেন্ডের সাথে দেখা হবে, তুমি কাঁদবে, তারপর ও তোমাকে কিস করবে। I was like, first shot kiss, মানে বুঝলাম না ঠিক। Is the reason because he told me just to make myself comfortable with the hero, মানে এটা হচ্ছে একটা থাকে না টেকনিক। বাট প্রথমত আমি খুবই ঘাবড়ে গিয়েছিলাম, আমি তো রীতিমতো বাসায় ফোন, আচ্ছা আম্মু ফার্স্ট শট না এটা, আমার বোনকে মারিয়া ফার্স্ট শট না এটা, ওরা বলছে আচ্ছা চিল চিল দেখ কি হয়। তারপর অ্যাকচুয়ালি পুরো সিকোয়েন্সটা ওয়াজ ডিফারেন্ট, মানে কান্নাকাটি অ্যান্ড দেন ওয়ান বাই ওয়ান। তারপর আমাকে অশোকপতি স্যার শুটিংয়ের শেষে বললো যে প্রথম এই শটটা করা একটা কারণই ছিল যাতে তুই আর আঙ্কুশ কমফোর্টেবল হয়ে যায়। সো দ্যাট ওয়াজ দ্য গ্রেটেস্ট থিং। আরেকটা মজার যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা এমন জায়গায় এমন টাইমে শুটিং করতে গিয়েছি যেখানে কোনোদিন সূর্য ডুবে না। সো আমরা ভোর 5:30টায় উঠতাম, সূর্য উঠে গেছে, রাত 11:30 যখন প্যাক আপ করে হোটেল যাচ্ছি তখনও সূর্য আছে। মানে 5:30 থেকে 11:30 এত লম্বা সময় আপনারা কাজ করেছেন? পিরিয়ড পর্যন্ত আমরা কাজ করেছি। ইভেন আজিজ ভাই কল দিত আমাদেরকে যে শুটিং এ কি অবস্থা, আমি বললাম যে এখনো প্যাক আপ হয়নি। বলছি কি ব্যাপার, 10:30 বাজে। আমি বললাম সূর্য তো ডোবেনি। তাই সবচেয়ে কষ্ট হয়েছে অ্যাকচুয়ালি আমাদের নাইট সিকোয়েন্স করতে। নাইট সিকোয়েন্স গুলোতে কষ্ট হচ্ছে, আমরা নাইট পেতাম মাত্র 4 ঘন্টা। সো খুব অল্প সময়ের মধ্যে, আর মানে ওদের সামার মানে আমাদের জন্য উইন্টার। সো ওই ঠান্ডার মধ্যে শুটিং করাটা বড় চ্যালেঞ্জ ছিল। অ্যাকচুয়ালি সবকি ফার্স্ট মুভিটা আমার চ্যালেঞ্জের উপরই কেটে গেছে, বাট থ্যাঙ্কস টু গড এখন সবকিছু ঠিকঠাক। আচ্ছা ভাই, যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে জাজের ছবিতে তরুণরা বেশি আপনারা সুযোগ দিচ্ছেন, সুযোগ পাচ্ছে, এবং এটা একটা অবশ্যই ভালো দিক। আমরা অনেক নতুন মুখ পাচ্ছি, পাশাপাশি আমাদের দেশে যারা প্রতিষ্ঠিত বা পরিচিত মুখ বলবো, তাদেরকে অতটা পাওয়া যায় না। এটার কারণ কি আপনাদের ছবিগুলোতে?
না, এখন মনে করেন বাপ্পি করে, আরফিন শুভ করে, না, তারা তো বাপ্পি তো পরিচিত। আপনারাই আচ্ছা, এখন বাপ্পিকে ওরা দেখেছেন। প্রতিষ্ঠিত হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে একদিনই। তার যারা সাকিব খানও ছিল। করছে আমাদের ছবি। মানে এটার পিছনে কি কোনো কারণ আছে নাকি এমনিতেই এটা আমাদের গল্পটা যেখানে যাকে ডিমান্ড করে এইটাই আমাদের। তখন তাকে আপনারা তার বললেন। আমরা এই করি। এই সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যায় নতুনদেরকেই আপনারা প্রাধান্য দেন। prefer করি। আরেকটা বিষয়, বাংলাদেশে ডিজিটাল চলচ্চিত্র নির্মাণের হিড়িক লাগলেও সেরকম সিনেমা হল ছিল না, সেটার ব্যাপারে আপনাদের বেশ ভূমিকা আছে। জি। যে আপনি বলছিলেন যে কত 230টা বললেন, কতগুলো হল আছে? বাংলাদেশে হল আছে 300, না, তার মধ্যে ডিজিটাল এখন ডিজিটাল কয়টা আমরা আছে? নিজেরা করছি, পার্মানেন্ট ডিজিটাল 130। আপনারাই করেছেন 130। তো একটা অভিযোগ শোনা যায় যে যেহেতু এটার ব্যাপারে আপনাদেরই আছে 130, আপনার একটা প্রভাব খাটার, আপনাদের একটা প্রভাব থাকে কোন ছবি কোন হলে চলবে বা এরকম না, একটা না, এই অভিযোগ শুনি আর কি আমরা। এটা- এটা এটা যে- আপনাকে সামনে পেলাম, একটু জানতে চাই আপনার কাছে। এটা কোন হলে কোন ছবি চলবে এটা সম্পূর্ণ নির্ধারণ করে প্রোডিউসার এবং হল মালিক। আমাদের মাঝখানে এখানে কোনো হাত থাকে না, হাত থাকার কোনো কারণ নেই। আচ্ছা, মানে এটা না, কোনো সুযোগ নেই, নিয়ম আমাদের কোনো মতোই যায়। সুযোগই নেই, নিয়ম নেই, কারণও নেই। এটা ভুল অভিযোগ। আচ্ছা ফারিয়া, আপনি বলিউডে যাচ্ছেন, কথা হচ্ছিল যে বলিউডে আপনি হয়তো শিগগিরই আমরা অভিষেক ঘটবে এবং আমরা দেখতে পাবো। ওইখানে ব্যস্ত হয়ে পড়লে বাংলাদেশের চলচ্চিত্রে কি আপনি সময় দিবেন, কি প্ল্যান আপনার? ডেফিনেটলি, অ্যাকচুয়ালি বলিউড তো আমার একটা প্রজেক্ট অফার পেয়েছি। এরপরে আমি যেহেতু ডেফিনেটলি আই চুজ মাই ক্যারিয়ার টু বি ইন ফিল্ম, সো ডেফিনেটলি আমি বাংলাদেশি ফিল্মই করবো। অ্যান্ড যত কিছু হোক না কেন, বাংলাদেশ কামস ফার্স্ট, দিস ইন্ডাস্ট্রি কামস ফার্স্ট। সো এই কারণে হ্যাঁ, ওটা একটা প্রজেক্ট, ওটা কমপ্লিট করতে হয়তো আমার একটা বেশ সময় লেগে যাবে, বাট আই উইল বি ডেফিনেটলি ব্যাক টু মাই। এর আগে আমরা দেখেছি আমাদের আপনাদের পূর্বসূরি যারা, যেমন ববিতা করেছেন, শাবানাও করেছেন, কিন্তু তারা কিন্তু আলটিমেটলি সেখানে রেগুলার যে ছবি করা সেটা করতে পারেননি। তো আপনি কি মনে করছেন আপনাদের ক্যারিয়ার পথ কি, মানে অ্যাকচুয়ালি আই থিঙ্ক ইটস নট অ্যাবাউট দ্যাট। আমি তো আর এমন না যে ওখানে গিয়েছিলাম, অডিশন দিয়েছি, তারপর আমাকে চুজ করেছে। আসলে ব্যাপারটা ওরকম না, কাকতালীয়ভাবে ব্যাপারটা হয়ে গেছে, এন্ড দে চুজ মি। তারা মনে করেছে ওই ক্যারেক্টারটার জন্য আমি ফিট ইন করি। সো আই থিঙ্ক যদি এরপর ওখানে অ্যাকসেপ্টেন্স, ওদের ওখানে অনেক বেশি ওপেন স্কোপস, হিরোইনের সংখ্যা বেশি, হিরোর সংখ্যা বেশি, হলের সংখ্যা বেশি। সো আমাদের এখানের মতন তো আর নয়। তো সেই ক্ষেত্রে ওখানে আমি স্ট্যান্ড আউট যদি করতে পারি, ডেফিনেটলি আমি ফিল্ম করব, বাট তারপরও বাংলাদেশের ফিল্মের প্রায়োরিটি বেশি থাকবে। বাংলাদেশের চলচ্চিত্রে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা আপনার কি মনে হয়? বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের কথা বলছি আমি। শিল্পের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সিনেমা হল। সিনেমা হলটাই সবচেয়ে বড়। সিনেমা হলের পরিবেশ, সিনেমা হলের সংখ্যা এবং আপনারা পরিবেশ। 130টা হল ডিজিটাইজ করেছেন, আরো কি বাড়াবেন? এটা আপনাদের প্ল্যান? এটা আমরা গভর্নমেন্ট সাবসিডি না পেলে বাড়ানো সম্ভব না আমাদের পক্ষে, এবং আস্তে আস্তে হল বন্ধ হয়ে যাবে বাকিগুলি। আচ্ছা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এই ছিল আজকের ডেডলাইন ঢাকায়। দেখা হবে আগামী শুক্রবার এই সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি, ঈদ মোবারক।